ছাত্ররা কেমন আছো? আশা করি সবাই সুস্থ ভালো আছো। স্কুল যেহেতু খুলছে না, তাই আমরা বাধ্য হচ্ছি এইভাবে তোমাদের সেকেন্ড সামেটিভের সিলেবাসটা কিছুটা এগিয়ে নিয়ে যেতে। আজ আমি তোমাদের পড়াবো পদার্থ চ্যাপ্টারের তরল এবং বায়ুর চাপ পোর্শনটি। দেখো, আমরা জানি তরল এবং বায়ু প্রবাহিত হতে পারে, তাই তরল এবং বায়ুকে বা তরল এবং গ্যাসকে প্রবাহী বলে। যেহেতু তরল এবং বায়ুর নির্দিষ্ট কোনো আকার নেই, তাই এদের একটি পাত্রে ধরে রাখতে হয় বিভিন্ন পরিমাপের জন্যে। যখন ওদের পাত্রে রাখা হয়, প্রবাহী পাত্রের তলদেশে এবং পাত্রের গায়ে লম্বভাবে একটি বল প্রয়োগ করে। একে প্রবাহীর ঘাত বলে। প্রবাহীর ঘাত আর বল একই জাতীয় রাশি। বল সম্পর্কে তোমরা আগের নিউটনের গতিসূত্রের চ্যাপ্টারে পড়েছ। ঘাত এবং বল সম্পূর্ণ একই রাশি। আমরা এই চ্যাপ্টারে ঘাত কথাটা বলের পরিবর্তে বেশি ব্যবহার করব। তাহলে প্রবাহী পাত্রের তলদেশে এবং গায়ে একটি লম্বভাবে বল প্রয়োগ করে। এখন প্রবাহীর ভেতরে যদি আমি একটি বিন্দু কল্পনা করি, এই বিন্দুতে প্রবাহী কতটা চাপ প্রয়োগ করে সেটা আমরা কিভাবে নির্ণয় করি? যদি এরকম একটি পাত্র, যেখানে ধরো তরল আছে, এখন এই পার্টিকুলার এই বিন্দুতে আমি চাইছি তরলের চাপ কত হবে নির্ণয় করতে। তাহলে এর চারদিকে, এই বিন্দুটার চারদিকে একটি একক ক্ষেত্রফল নেব। এই একক ক্ষেত্রফলে তরলটি বা বায়ু, যে কোনো প্রবাহী লম্বভাবে যে ঘাত প্রয়োগ করে সেটি হলো প্রবাহীর চাপ। প্রবাহের কোনো বিন্দুতে ওই বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফলে প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করে বা যে ঘাত প্রয়োগ করে তাকে প্রবাহীর চাপ বলে। ঘাতটি কিন্তু ভেক্টর রাশি। চাপ, ঘাত এবং ক্ষেত্রফলের অনুপাত। ঘাত ভেক্টর রাশি, ক্ষেত্রফল কিন্তু স্কেলার রাশি। তাও চাপ কিন্তু স্কেলার রাশি। ভেক্টর ভাজিতক স্কেলার সাধারণত ভেক্টরই হয়, কিন্তু যেহেতু চাপ ভেক্টর যোগের সূত্রগুলি মেনে চলে না, তাই চাপ একটি স্কেলার রাশি। তোমাদের এখানে স্লাইডে চাপ সমান ঘাত বাই ক্ষেত্র হয়ে গেছে, ওটা চাপ সমান ঘাত বাই ক্ষেত্রফল হবে। তোমরা আগের ক্লাসে শিখেছো, তাই না? এই প্রবাহীর চাপ সম্পর্কিত কয়েকটি প্রশ্ন এই স্লাইডে ধরা পড়ছে। কোয়েশ্চেনটা হচ্ছে, ভোঁতা ছুরির চেয়ে ধারালো ছুরিতে ফল কাটা সুবিধাজনক কেন? এটা প্রবাহী নয়, এটা যে কোনো পদার্থের ক্ষেত্রেই এটা সত্য। এটা একটা কঠিন পদার্থের ক্ষেত্রে বলা হয়েছে যে ভোঁতা ছুরির চেয়ে ধারালো ছুরিতে ফল কাটা সুবিধাজনক কেন। দেখো, ছুরিতে আমরা যে অংশে ফল কাটি সেই অংশটা যদি ধারালো হয়, সেই অংশটা সরু বা পাতলা থাকে, ফলে ওখানে ক্ষেত্রফল কমে যায়। আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ বল যদি স্থির থাকে, চাপ ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ক্ষেত্রফল যত বেশি হবে চাপ তত কম হবে, ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে। ধারালো ছুরির ক্ষেত্রে ওই অংশে ক্ষেত্রফলটা খুব কম হয়। ভোঁতা ছুরির ক্ষেত্রে কাটার অংশটিতে, যে অংশে ফল কাটা হয়, এই অংশতে ক্ষেত্রফলটা বেশি হয়। যেহেতু ভোঁতা ছুরিতে ক্ষেত্রফল বেশি, ধারালো ছুরিতে ক্ষেত্রফলটা কম কাটার পোর্শানে, তাই একই বল যদি আমরা প্রয়োগ করি তাহলে চাপ বেশি প্রযুক্ত হয় ধারালো ছুরির ক্ষেত্রে, যেহেতু ক্ষেত্রফলটা কম। আর ভোঁতা ছুরির ক্ষেত্রে কম চাপ প্রযুক্ত হয়। অর্থাৎ একই বল প্রয়োগ করে আমরা ফলের উপর ধারালো ছুরি দিয়ে বেশি চাপ প্রয়োগ করতে পারি ভোঁতা ছুরির তুলনায়, ফলে সহজে ফল কাটতে পারি। একইভাবে ভোঁতা ছুঁচ দিয়ে যদি তুমি খাতা সেলাই করো, ভোঁতা ছুঁচের ক্ষেত্রে তোমাকে বেশি বল প্রয়োগ করতে হবে, কারণ ক্ষেত্রফলটা ওখানে বেশি হয়ে যাচ্ছে। ফলে
চাপটা কমে যাচ্ছে, তাই তোমাকে সেলাই করতে বেশি বল প্রয়োগ করতে হয়। যদি ছুঁচের অগ্রভাগটা খুব তীক্ষ্ণ হয়, তাহলে তুমি ক্ষেত্রফল কমের কারণে অল্প বল প্রয়োগ করে তুমি চাপটা বেশি দিতে পারছো, সহজে তুমি খাতাটা সেলাই করতে পারছো। দেখো আরেকটি ডান দিকে আরেকটি ছবিতে দেখা যাচ্ছে একটা কাঠের পাটাতনের উপর পা রাখা আছে আর একটা ছুঁচের উপর পা রাখা আছে। যেহেতু আমাদের শরীরের ওজন পা দিয়ে কাঠের পাটাতনে যখন দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে ক্ষেত্রফলটা বেশি হচ্ছে বলে চাপটা কিন্তু কমে যাচ্ছে। পিনটার উপরে আমাদের শরীরের ওজন আমরা পা দিয়ে ওখানে যখন রাখছি, ক্ষেত্রফলটা কম বলে পিনের ক্ষেত্রে চাপটা বেশি প্রযুক্ত হচ্ছে। দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের ওজন নামক বলটি একই বল প্রযুক্ত হচ্ছে। পা দিয়ে আমাদের শরীরের ওজন তো একটা বল, ওজনটা পাটাতনের ক্ষেত্রে এবং পিনের ক্ষেত্রে প্রয়োগ করছি, কিন্তু পাটাতনের ক্ষেত্রে ক্ষেত্রফলটা বেশি হয়, ওখানে চাপটা কম পড়ছে, আর পিনের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কম হয়, চাপটা বেশি পড়ছে, ফলে সহজে পিনটা পায়ে গেঁথে যাচ্ছে। আমাদের কষ্ট হয়, তাই আমরা ছুঁচোলোর জায়গায় সহজে পা রাখবো না। পা রাখলে আমাদের পা ক্ষতবিক্ষত হবে। একইভাবে যদি একটা স্টোন চিপসের উপর দিয়ে আমরা সবসময় যদি হাঁটি, তাহলে অবশ্যই আমাদের পায়ের মধ্যে স্টোন চিপসটা ঢুকে যায়, বা যে কোনো কাঁটা ঢুকে যেতে পারে। যে কোনো শার্প অবজেক্ট, ছুঁচোলো অবজেক্ট সবসময় পায়ে গেঁথে যাওয়ার কারণ এটা, আমাদের শরীরের যে ওজনটা ওখানে পড়লে ক্ষেত্রফলটা কম হওয়ার কারণে চাপটা বেড়ে যাচ্ছে, তাই ওটা ভেতরে সহজেই ঢুকে যায়। দেখো বাম দিকে একটি কোয়েশ্চেন দেওয়া আছে, ড্যাম্পের তলদেশ চওড়া হয় কেন? দেখো এর উত্তর দুভাবে দেওয়া যায়। এই যে চাপ সমান বল বাই ক্ষেত্রফল বললাম, এখান থেকে দেওয়া যায়। এছাড়া আমি পরে যে টপিকসগুলো পড়াবো সেখান থেকেও তোমরা উত্তর দিতে পারবে। আমি এই উত্তরটা পরের ক্লাসে তোমাদের কাছ থেকে নেব। আমি আশা করব তোমরা ভেবে কি হবে এর উত্তর, দু ধরনের কি উত্তর হতে পারে, সেটা তোমরা আমাকে পরের ক্লাসে বলবে। দেখো চাপের সিজিএস ও এসআই একক আমরা নির্ণয় করব। চাপের একক সমান বলের একক বাই ক্ষেত্রফলের একক, সেই কারণে সিজিএস পদ্ধতিতে একক হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু বলের একক ডাইন, ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কোয়ার। একইভাবে এসআই পদ্ধতিতে হবে নিউটন পার মিটার স্কোয়ার, যেহেতু বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ারকে বলে পাস্কেল। অনেক বইতে তোমরা পাস্কাল দেখতে পাবে বা প্যাসকাল দেখতে পাবে, সবই ঠিক, তোমরা যে কোনো একটা বলবে, পাস্কালটাই বেশি প্রচলিত। এখন আমরা একটি বিকারে জল নিয়েছি, জলের এইচ গভীরতায় মুক্ত তরল যে পৃষ্ঠটা, জলের পৃষ্ঠ, সেখান থেকে এইচ গভীরতায় এম বিন্দুতে আমরা তরলের চাপ নির্ণয় করব। এখানে তরল বলতে জল নেওয়া হয়েছে। এখন এম বিন্দুতে চাপটা কত হবে আমরা কিভাবে নির্ণয় করব? আমরা জানি চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল। এখন দেখো এম যে বিন্দুটা, ওর চারদিকে একটি এ বৃত্তাকার আমি তল নিয়েছি। এখন এইচ উচ্চতা বিশিষ্ট এবং এ ক্ষেত্রফল, তলার এ ক্ষেত্রফল বিশিষ্ট এই লম্ববৃত্তাকার জলের চোঙটির আয়তন কত হবে? ভি সমান হবে এ ইন্টু এইচ। এই লম্ববৃত্তাকার জলের চোঙটির ভর কত হবে? ভর এম সমান আমরা জানি আয়তন ইন্টু ঘনত্ব। এখানে আয়তন হচ্ছে এ ইন্টু এইচ, তার সঙ্গে আমরা কি গুণ করব? ঘনত্ব ডি গুণ করব। দেখো ভর সমান এম ভর সমান আমরা জানি আয়তন ইন্টু ঘনত্ব, যেহেতু ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে ভর সমান হবে আয়তন ইন্টু ঘনত্ব। আয়তনটা ইন্টু এইচ, ঘনত্ব হচ্ছে ডি। তাহলে এইচ উচ্চতা বিশিষ্ট তলদেশের এ ক্ষেত্রফল বিশিষ্ট লম্ববৃত্তাকার জলের চোঙটির এম বিন্দুতে কত বল প্রয়োগ করবে? না, লম্ববৃত্তাকার চোঙটির যে ওজন, সেই ওজনের সমান বলই প্রয়োগ করবে। তাহলে যে বলটা হবে
এই লম্ববৃত্তাকার জলের চুঙের যে ওজন তার সঙ্গে সমান। তাহলে বলের মানটা হবে এম ইন্টু জি। এখন দেখো এম সমান এখানে লিখেছি এ এইচ ডি, এ এইচ ডি, আর জি ছিল, জি থাকলো এ ইন্টু এইচ ইন্টু ডি ইন্টু জি। তাহলে তরলের কোনো বিন্দু এম এ চাপটা কত হবে? বল বাই ক্ষেত্রফল সমান এ এইচ ডি জি বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল তো এ আর এ কেটে যাচ্ছে, পড়ে থাকছে এইচ ইন্টু ডি ইন্টু জি, অর্থাৎ উচ্চতা, তরলের ঘনত্ব গুণিতক অভিকর্ষজ ত্বরণ। তাহলে এইচ গভীরতায় কোনো বিন্দুতে তরলের চাপ কত হবে? গভীরতা গুণিতক তরলের ঘনত্ব গুণিতক অভিকর্ষজ ত্বরণ। দেখো আরেকটি প্রবলেম আছে। এইচ গভীরতায় ডি ঘনত্বের তরলের চাপ কত হবে? বায়ুমণ্ডলের চাপ P0 হলে মোট কত চাপ হবে? এক্ষুনি জানলাম আমরা তরলের চাপ এইচ গভীরতায় হবে এইচডিজি যদি ডিটা ঘনত্ব হয়। কিন্তু এইচ গভীরতায় কোনো বিন্দুতে তরলের চাপ, কোনো বিন্দুতে তরলের চাপ এটা, কিন্তু মোট চাপ শুধু তরলের চাপ নয়, ওর উপর যে তরলের উপর যে বায়ুমণ্ডল আছে তার চাপটাও কনসিডার করতে হবে। তাহলে এইচ গভীরতায়, তরলের মধ্যে এইচ গভীরতায় কোনো বিন্দুতে চাপ হবে তরলের চাপ প্লাস বায়ুমণ্ডলের চাপ। তরলের চাপ এইচডিজি, বায়ুমণ্ডলের চাপ যদি P0 হয় তাহলে এইচ গভীরতায় কোনো বিন্দুতে তরলের চাপ প্লাস বায়ুমণ্ডলীয় চাপ, মোট চাপ সমান মোট চাপ কত হবে? P0 প্লাস এইচ ডিজি। সবসময় মনে রাখতে হবে, এক্ষেত্রে আমরা শুধু তরলের চাপ কিন্তু কনসিডার করব না। যদি মোট চাপ বের করতে বলে এইচ গভীরতায় কোনো বিন্দুতে, তাহলে তরলের চাপ প্লাস বায়ুর চাপ, বায়ুর চাপটা অবশ্যই কনসিডার করতে হবে। তরলের চাপের প্রকৃতি কি হয়? যত গভীরতা বাড়বে তরলের চাপ কিন্তু বৃদ্ধি পায়। ক্লাস 7-এ আমরা এর উপর একটা পরীক্ষা করেছি। একটা বোতলে জল নিয়ে বিভিন্ন জায়গায় ফুটো করে দেখেছি জল, তলার জলটা সবথেকে বেশি দূরত্বে পড়ে। এভাবে যত উপরের দিকে যাওয়া যায় সবথেকে উপরের ফুটোতে কম দূরত্বে জল পড়ে। এর কারণ হচ্ছে যত গভীরতা বাড়ে তরলের চাপ বাড়ে, তাই তলার সবথেকে ফুটো দিয়ে জলটা বেশি দূরে পড়ছিল। এটা আমরা পরীক্ষামূলকভাবে প্রমাণ করেছি। তাহলে মুক্ত তলের ক্ষেত্রে মুক্ত তলের থেকে গভীরতা যত বাড়বে চাপ বাড়বে। এছাড়া তরলের ঘনত্বের উপর চাপ নির্ভর করে, ঘনত্ব যত বাড়বে তরলের চাপ বাড়বে। শেষটা বিশেষ গুরুত্বপূর্ণ যে একই গভীরতায় পার্শ্বচাপ, ঊর্ধ্বচাপ এবং নিম্নচাপ সমান হবে। যদি উচ্চতা বা গভীরতা যদি একই থাকে, একই গভীরতায় তরলের যে কোনো বিন্দুতে চাপ কিন্তু একই হবে। সেটা নিম্নচাপ হোক, পার্শ্বচাপ হোক, ঊর্ধ্বচাপ হোক, সবসময় একই হবে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা তরলের গভীরতায়, এর সাহায্যে তরলের বিভিন্ন গভীরতায় চাপ নির্ণয় করতে পারি, বা তরলের যে প্রকৃতি, বিশেষ বৈশিষ্ট্য যেটা, যে একই গভীরতায় তরলের সমস্ত বিন্দুতে চাপ সমান হবে, এই পরীক্ষার দ্বারা আমরা সহজে প্রমাণ করতে পারি। দেখো এখানে একটা রাবারের পাইপে ফানেল নেওয়া হয়েছে, হলুদ রঙের যেটা সেটা ফানেল নেওয়া হয়েছে। ফানেলের গায়ে একটা রাবারের পর্দা আছে। পাইপের একদিকে ফানেল আর একদিকে আর একটা এন্ডে একটা কাঁচের টিউব আছে। কাঁচের টিউবের মধ্যে সূচক হিসাবে পারদ নেওয়া আছে। কাঁচের নলের গায়ে একটা স্কেল আছে। সূচক স্কেলের যে দৈর্ঘ্য অবধি যাবে সে অনুযায়ী ওটা চাপ পরিমাপ করবে। যত চাপ বাড়বে সূচক কাঁটাটি ডান দিকে সরে যাবে। বিভিন্ন গভীরতায় আমরা যদি একটা পাইপের ফানেল নিয়ে লক্ষ্য রাখি, তাহলে দেখব যত গভীরতা বাড়বে তত সূচক কাঁটাটি ডান দিকে সরে যাচ্ছে। এখন যদি আমি এই পাইপটি একই গভীরতায় বিভিন্ন বিন্দুতে, এখানে এখানে এখানে, একই গভীরতায় বিভিন্ন বিন্দুতে, এই জায়গায় একই গভীরতা, এখানে একটু মোটা হয়ে গেল,
একই গভীরতায় যদি বিভিন্ন বিন্দুতে আমরা চাপ মাপি, দেখব সব বিন্দুতে এই চাপটি সমান হচ্ছে। এটা প্রমাণ করবে যে গভীরতা যদি না পরিবর্তিত হয় তাহলে সমস্ত বিন্দুতে তরলের চাপ সমান হয়। আমাদের পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল আছে প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত ভূপৃষ্ঠ থেকে। পৃথিবীর চারদিকে এই যে গ্যাসীয় পদার্থের স্তর আছে, যেটাকে আমরা বায়ুমণ্ডল বলি, সেই বায়ুমণ্ডলের যেহেতু ওজন আছে তাই চাপ প্রয়োগ করে। বায়ুর চাপ কাকে বলে একটু আগে আমরা প্রবাহী চাপের ক্ষেত্রে জেনেছি। এখন আমাদের জানতে হবে প্রমাণ বায়ুমণ্ডলের চাপটা কী। এটি খুব বিশেষ গুরুত্বপূর্ণ একটি মান আবহাওয়ার পূর্বাভাসে, এছাড়া নানান রকম প্রবলেম সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ বলে। যখন কোয়েশ্চেন আসে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ কি, ম্যাক্সিমাম স্টুডেন্টরা লেখে 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ বলে। কিন্তু উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস খুব গুরুত্বপূর্ণ। উষ্ণতার পরিবর্তনে কিন্তু এটা 76 সেন্টিমিটার থাকে না। আর 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে এই কথাটাও উল্লেখ করা খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত সেটা নির্ণয় করব। চাপ সমান, যেহেতু আমরা জেনেছি আগের ফর্মুলায়, উচ্চতা গুণিতক ঘনত্ব গুণিতক অভিকর্ষজ ত্বরণ। তাহলে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ কত হবে? পারস্তম্ভের উচ্চতা গুণিতক পারদের ঘনত্ব গুণিতক অভিকর্ষজ ত্বরণ। দেখো, পারদের উচ্চতা 76, পারদের ঘনত্বের জায়গায় 13.6, অভিকর্ষজ ত্বরণের জায়গায় 980 বসিয়েছি। 981ও বসাতে পারো, আর এককটা হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এই তিনটে গুণ করলে কি হবে? 1.01325 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। যেহেতু 1 পাস্কেল সমান 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, তাই এটাকে পাস্কেলে কনভার্ট করলে হবে 1.01325 ইন্টু 10⁵ পাস্কেল। এটা একটা 14 ব্যারোমিটার। 14 ব্যারোমিটার হচ্ছে একটি বিশেষ উন্নত মানের ব্যারোমিটার, যার সাহায্যে আমরা সঠিকভাবে বায়ুর চাপ মাপি। এই ব্যারোমিটারটি টরিশেলির পরীক্ষার নীতির উপর ভিত্তি করে তৈরি, যেটা তোমরা ক্লাস 7-এ শিখেছো। এখানে পারদ স্তম্ভ থাকে কাঁচনলের মধ্যে। এই পারস্তম্ভ যত উচ্চতা অবধি ওঠে, বায়ুর চাপ যেমন হয় সেই অনুযায়ী পারস্তম্ভ দেখো বাম দিকে এবং ডান দিকে রাখা স্কেল বরাবর ওঠানামা করে। পারস্তম্ভের উপরে একটা স্কেল দেখতে পাচ্ছ, এই যে স্কেলটা, এটাকে ভার্নিয়ার স্কেল বলে। এই ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা সূক্ষ্মভাবে এবং সঠিকভাবে চাপের মান নির্ণয় করতে পারি। উঁচু ক্লাসে তোমরা ভার্নিয়ার স্কেলের ব্যবহার শিখবে। আমাদের ফিজিক্স ল্যাবে এই ব্যারোমিটারটাও আছে আর ভার্নিয়ার স্কেলও আছে। যখন স্কুল খুলবে আমি তোমাদের ব্যারোমিটারটা দেখাবো। তাহলে এই যে পারস্তম্ভ বায়ুর চাপ অনুযায়ী ওঠানামা করে, তার পাশে থাকা স্কেলের সাহায্যে, তোমরা দেখতে পাচ্ছ মিলিমিটার স্কেল আছে, পাশে থাকা স্কেলের সাহায্যে আমরা বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করতে পারব। এখন দেখতে পাচ্ছ 76 সেন্টিমিটারের অল্প উঁচুতে আছে, 76 বায়ুর চাপ দেখাচ্ছে। ধরো এখন বায়ুমণ্ডলের চাপ 76.3 সেন্টিমিটার পারস্তম্ভ। এখান থেকে কি করে আমরা বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করব? আমরা নির্ণয় করব এই 76.3 সঙ্গে কত মাল্টিপ্লাই করব? 13.6 আর 980 বা 81, যেটা বেরোবে তত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হবে। এইভাবে আমরা বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করতে পারি। ব্যারোমিটারের ব্যবহার আমরা একটু আগেই জানলাম। বায়ুর চাপ নির্ণয় করে, কিভাবে করে সেটাও দেখালাম। এছাড়াও আবহাওয়ার পূর্বাভাস করে। এই যে পূর্বাভাস থাকে, আজ বৃষ্টি হবে, নিম্নচাপ হয়েছে, এখন কয়েকদিন বৃষ্টি হবে, এগুলো ব্যারোমিটারের সাহায্যে কিন্তু আমরা জানতে পারি। যদি ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে নামে তাহলে বুঝতে হবে যে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বেড়ে যাচ্ছে, কারণ শুষ্ক বায়ুর চেয়ে জলীয় বাষ্পপূর্ণ বায়ুর ঘনত্ব কম বলে জলীয় বাষ্প চাপটাও কম,
তাই ধীরে ধীরে যখন ব্যারোমিটারের পাঠ নামছে মানে বুঝতে হবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাই চাপ কমে যাচ্ছে। বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বেড়ে যাচ্ছে মানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তাই যদি ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে নামে তাহলে বুঝবো বৃষ্টির সম্ভাবনা আছে। যদি হঠাৎ করে ব্যারোমিটারের পাঠ নেমে যায় তাহলে বুঝবো গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে, ঘূর্ণাবর্ত বা ঝড় হতে পারে, এই পূর্বাভাসটা দেওয়া হয়। যদি ব্যারোমিটারের পাঠ আস্তে আস্তে উপরে ওঠে তার মানে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমছে, বায়ুটা শুষ্ক হচ্ছে, অর্থাৎ পরিষ্কার আকাশ থাকবে আর ঝকঝকে রোদ উঠবে। সাধারণত ব্যারোমিটারের পাঠ হঠাৎ করে উঠে যায় না, যেমন হঠাৎ করে নেমে যায় নিম্নচাপের ক্ষেত্রে, হঠাৎ করে উঁচুতে কিন্তু উঠে যায় না। তাই এইভাবে আমরা আবহাওয়ার পূর্বাভাস করব। এই প্রসঙ্গে বলে রাখি, ব্যারোমিটারে পারদ নেওয়া হয়, পারদের বদলে যদি জল নেওয়া হতো তাহলে অনেক বড় ব্যারোমিটার ব্যবহার করতে হতো। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ যেখানে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, সেখানে জলস্তম্ভের চাপের ক্ষেত্রে 10 মিটার জলস্তম্ভের চাপ, অর্থাৎ 1000 সেন্টিমিটার জলস্তম্ভের চাপ। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ যেখানে 1000 সেন্টিমিটার দেখাবে, অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ যেখানে 1000 সেন্টিমিটার দেখাবে, অর্থাৎ মিনিমাম 1000-এর উপরে রাখতে হবে, 1050 বা 1100 এরকম রাখতে, 1100 সেন্টিমিটার রাখতে হবে। তার মানে বুঝতে পারছো বিশাল বড় ব্যারোমিটার দরকার, যেটা ক্যারি করা খুবই কঠিন। তাই আর পারদের আরও অনেক অ্যাডভান্টেজ আছে যেগুলো তোমরা পড়েছো ডাক্তারি থার্মোমিটারের ক্ষেত্রে, প্রায় একই রকম অ্যাডভান্টেজ এখানে আছে। প্লাস পারদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, পারদের যে তলটা, উপরের যে তলটা, মুক্ত যে তলটা, সেটা উত্তল হয় বলে সহজে পাঠ নিতেও সুবিধা, আর কাঁচের গায়ে লেগে থাকে না, যখন মুখ করে সঠিকভাবে প্রসারণটা আমরা মাপতে পারি। এই সমস্ত সুবিধাগুলো পারদ ব্যারোমিটারের আছে। তাহলে এই বায়ুচাপ নির্ণয় করতে পারি আর আবহাওয়ার পূর্বাভাস করতে পারি আমরা ব্যারোমিটারের সাহায্যে। ছাত্ররা, এখানে এই চ্যাপ্টারটা আমি শেষ করছি, আপাতত শেষ করছি। এর পরের ক্লাসে সাইফোন থেকে শুরু করব। তোমরা বাড়িতে ভালো করে পড়বে, ভিডিওটি বারবার দেখে একাধিকবার দেখবে, দিয়ে বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। পরের যখন ক্লাস আমি নেব তখন আশা করব তোমরা যে টপিক্সটা পড়িয়েছি তার সম্পর্কে প্রত্যেকেই ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আমার কাছে আসছো। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওখানে যোগাযোগ করবে। সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে। এই পর্যন্ত আজকে।